বাঙালি কারা, বাঙালিদের আদি বাসস্থান কোথায়, বাঙালিদের উদ্ভব কিভাবে হয়েছে। গত পর্বে আমরা এমন এক সত্য জানতে পেরেছিলাম যা অনেকের ধারণাকেই বদলে দিয়েছিল। আমরা দেখেছি বাঙালি কোনো একক জাতি নয়, হাজার হাজার বছর ধরে অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বর্মীয় জনগোষ্ঠী এই বঙ্গভূমিতে এসে বসতি গড়েছে। তারা একে অপরের সঙ্গে লড়াই করেছে, আবার সহাবস্থানও করেছে। তাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা ধীরে ধীরে এক নতুন সমাজের ভিত্তি গড়ে তুলেছে। কিন্তু তখনও বাংলা ভাষার জন্ম হয়নি। তখনও কেউ নিজেকে বাঙালি বলে পরিচয় দিত না। ঠিক এই সময়েই উত্তর পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে আসতে শুরু করলো আরেকটি গুরুত্বপূর্ণ ভাষাভাষী জনগোষ্ঠী, যাদের আমরা ইতিহাসে আর্য হিসাবে জানি। এই আর্যরা কারা ছিল? তারা কি সত্যিই ভারত জয় করেছিল, নাকি বিষয়টি আমাদের পাঠ্য বইয়ে যতটা সহজভাবে লেখা হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল ইতিহাস দেখা যায়? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের পর্বে আমরা সেই ইতিহাসের গভীরে প্রবেশ করার চেষ্টা করব, যেখানে আর্যদের সঙ্গে বাঙালিদের কি সম্পর্ক, এই বিষয়টি দেখব। আর্যরা কারা ছিলেন? ভারতীয় ইতিহাসে আর্য শব্দটি সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। একসময় মনে করা হতো আর্য মানেই একটি বিশেষ জাতি বা বিশেষ বর্ণের মানুষ। এমনকি ঔপনিবেশিক যুগে কিছু ইউরোপীয় গবেষক আর্য জাতির গবেষণার ধারণাকে রাজনৈতিক ও বর্ণগত তথ্যের সঙ্গে যুক্ত করেছিলেন। কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ব এই ধারণাকে অনেকটাই সংশোধন করেছে। আজ অধিকাংশ গবেষকদের মতে আর্য মূলত একটি ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়, যারা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর ভাষায় কথা বলতো এবং বৈদিক সংস্কৃতির ধারক এবং বাহক ছিল, তাদেরকে আর্য বলা হয়। এটি কোনো একটি একক বিশুদ্ধ জাতি নয়, অর্থাৎ আর্য পরিচয়কে রক্তের পরিচয় হিসাবে নয়, বরং ভাষা ও সংস্কৃতির পরিচয় হিসাবে দেখা বেশি গ্রহণযোগ্য। এবার আসছি উত্তর পশ্চিম থেকে পূর্ব ভারতের দিকে বিস্তার। ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা যায় যে ইন্দো আর্য ভাষাভাষী জনগোষ্ঠীর বিস্তার ধাপে ধাপে ঘটে। প্রথমে তারা উত্তর পশ্চিম ভারতের অঞ্চলে বসতি স্থাপন করে, এরপর গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে এবং পরে কুশল, বিদেহ এবং মগধ অঞ্চলে তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তৃত হয়। এই বিস্তার কোনো একদিনে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি কয়েক শতাব্দী ধরে চলা অভিবাসন, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্প্রসারণের ফল। অবশেষে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়ে আর্যবাসী সমাজের প্রভাব পূর্ব ভারতে পৌঁছতে শুরু করে। এবার আসছি মগধ হয়ে উঠে বঙ্গভূমিতে প্রবেশের দ্বার। বঙ্গে আর্যদের প্রবেশের প্রধান পথ ছিল মগধ। বর্তমান বিহারের এই অঞ্চল তখন উত্তর ভারতের একটি শক্তিশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। মগধ থেকে পূর্ব ভারতের সঙ্গে আর্যবাসী সমাজের যোগাযোগ বাড়তে থাকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আর্যরা যখন বঙ্গভূমির দিকে এগিয়ে আসে, তখন এই অঞ্চল কোনো জনশূন্য ভূমি ছিল না। এখানে বহু শতাব্দী ধরে অস্ট্রিক, দ্রাবিড় ও তিব্বত বর্মী জনগোষ্ঠীর বসবাস ছিল। তাদের নিজস্ব কৃষি ব্যবস্থা ছিল, নিজস্ব ধর্মীয় বিশ্বাস ছিল, ছিল ভাষা এবং ছিল সমাজ ব্যবস্থা। অর্থাৎ আর্যরা এমন একটি সমাজে প্রবেশ করেছিল যার নিজস্ব সভ্যতা ইতিমধ্যেই গড়ে উঠেছিল। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন বঙ্গকে অনার্য বলা হতো? প্রাচীন বৈদিক সাহিত্যে কেন বঙ্গকে অনার্য বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন। অনার্য শব্দের অর্থ
অসভ্য নয়, বরং এর অর্থ হলো বৈদিক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরে থাকা অঞ্চল। প্রাচীন ধর্মসূত্র এবং ব্রাহ্মণ্য সাহিত্যে বঙ্গ, পুন্ড্র, রাঢ় এবং শুম্ভ্রের উল্লেখ এমন অঞ্চল হিসাবে পাওয়া যায় যেখানে বৈদিক আচার পুরোপুরি প্রতিষ্ঠিত ছিল না, কারণ এই অঞ্চলের মানুষ তখনও নিজেদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস, লোক দেবতা এবং সামাজিক রীতিনীতি অনুসরণ করত। তারা প্রকৃতিকে পূজা করত, স্থানীয় দেবদেবীর আরাধনা করত। তাদের ভাষা ছিল, কিন্তু সেটা সংস্কৃত ছিল না। এই কারণেই বৈদিক সমাজের দৃষ্টিভঙ্গিতে বঙ্গ ছিল অনার্য। এবার আসছি সংঘর্ষের ইতিহাস অথবা সংমিশ্রণের ইতিহাস। একসময় ইতিহাসের বইয়ে লেখা হতো আর্যরা এসে স্থানীয় জনগোষ্ঠীকে পরাজিত করে নতুন সমাজ গড়ে তোলে, কিন্তু আধুনিক গবেষণায় আরো সূক্ষ্ম চিত্র তুলে ধরা হয়। বঙ্গভূমিতে এমন কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি যা ব্যাপক গণবিন্যাস বা সম্পূর্ণ জনগোষ্ঠীর প্রতিস্থাপনের কথা বলে। বরং দেখা যায় দীর্ঘ সময় ধরে স্থানীয় জনগোষ্ঠী এবং আর্য ভাষাভাষী সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, বাণিজ্য হয়, আন্তঃবিবাহ হয়, ধর্মীয় আদান প্রদান হয়, ভাষাগত প্রভাব পড়ে। স্থানীয় দেবদেবী ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্মে স্থান পায়। আবার সংস্কৃত ও প্রাকৃত ভাষার বহু শব্দ স্থানীয় ভাষায় প্রবেশ করে। অন্যদিকে স্থানীয় ভাষার বহু শব্দ আর্যভাষী সমাজ গ্রহণ করে। এই ধীর সংমিশ্রণই ছিল বাংলার ভবিষ্যৎ ইতিহাসের ভিত্তি। এর ফলে তৈরি হয় এক নতুন যুগ। আর্যদের আগমনের পর বঙ্গভূমির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়। উত্তর ভারতের বৃহত্তর রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের সঙ্গে বাংলার যোগাযোগ বৃদ্ধি পায়, বাণিজ্য বিস্তৃত হয়, নতুন প্রশাসনিক ধারণা আসে, নতুন ভাষাগত প্রভাব পড়ে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি তখনও ঘটেনি, কারণ তখনও বাংলা নামে কোনো ভাষা ছিল না। তখনও পুন্ড্র, রাঢ়, গৌড়, বঙ্গ, সমতট এবং হরিকেল ছিল আলাদা আলাদা জনপদ। এই জনপদগুলি পরবর্তীকালে মিলিত হয়ে তৈরি করে বৃহত্তর বাংলা। এইভাবে বৃহত্তর বাংলা গড়ে ওঠে। তাহলে আমরা পরবর্তী পর্বে জানব কিভাবে জন্ম নেয় বাংলা ভাষা এবং বাঙালি জাতি। তাহলে পরবর্তী পর্বে আমরা জানতে পারবো কিভাবে জন্ম নিল বাংলা ভাষা ও বাঙালি জাতি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।